Cinema is like a window. You frame something and something enter in the frame and frame out হয়ে যায়। কোনো মেয়ের যদি প্রেমে পড়ি আমি যদি ছবি তুলি এবং তারপরে যদি এই ছবিটা আমার ভাল লাগে, তাহলে আমার মেয়েটা ভাল লাগে। আমার সামনাসামনি কথা বলে ভাল লাগে না। আই এম ভেরি escapist and I am very সুবিধাবাদী একটা মানুষ as a person আমার মনে হয়। if anyone say আমি fascist, lumpen, petty bourgeois, I am like that. ডিগবাজি খাইতে খাইতে আমরা সবাই আসলে ফ্যাসিস্টদের সাথে একমত ঘোষণা করছি নিজেকে। কেউ মালা কেউ তসবি গলে, তাই তোরে জাত ভিন্ন বলে। কেউ মালা কেউ তসবি গলে, তাই তোরে জাত ভিন্ন বলে। যাওয়া কিংবা আসার বেলায় জাতের চিহ্ন রয়ে কারে। সব লোকে কয় লালনকে জাত সংসারে। সব লোকে কয় লালনকে জাত সংসারে। ওপার বাংলায় পদ্মার পারে। বাংলাদেশে ফিল্ম সোসাইটি মুভমেন্ট শুরু হয়েছিল বেসিক্যালি ৮০-র দশকে। বলা যায় সময়টা 83-84 এরকম সময় একটা বাংলাদেশ। কিন্তু আমাদের যারা ফিল্ম সোসাইটি বাংলাদেশের মুভমেন্টের আমরা যেটা চার খলিফা বলি, মোরশেদুল ইসলাম, তানভীর মোকাম্মেল, মঞ্জুর হাসান মুরাদ এবং তারেক মাসুদ। বলা হয় যে আলমগীর কবিরের নেতৃত্বে বাংলাদেশে ফিল্ম সোসাইটি মুভমেন্ট তারাই শুরু করে। আলমগীর কবির বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালীন বা পরবর্তী সময়ের বাংলাদেশের প্রধান ফিল্ম সোসাইটি মুভমেন্টের নেতা ছিল। আমি আমি যদি ফিল্ম সোসাইটি মুভমেন্টে আমার কানেকশন ছিল বলি, সেটা হচ্ছে আমি মূলত দর্শক। কারণ এভাবে যে বলা যায় যে ৯০-এর দশকের দিকে অর্থাৎ ফিল্ম সোসাইটি মুভমেন্টে যখন মোটামুটি স্বাবলম্বী হয়ে উঠেছিল এবং সম্ভবত 87-88 এর দিকে ইভেন কলকাতায় বা মানে আমাদের শর্ট ফিল্ম খুবই পপুলার বা ফেস্টিভ্যালে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল এবং সবার ভাল লাগছিল। সেটা হচ্ছে একটা হচ্ছে হুলিয়া, একটা হচ্ছে আগামী, মোরশেদুল ইসলামের একটা ছবি এবং তামিম ইকবালের একটা ছবি। 16 mm ক্যামেরায় তোলা ওই ছবিগুলা খুবই, তখন তো বড় ফেস্টিভ্যাল বা ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যালে যাওয়ার তখনও সুযোগ ছিল না। প্রথম ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যালে যদি যেয়ে থাকে সেটা হচ্ছে চাকা, মোরশেদুল ইসলামের ছবি। সম্ভবত 90s এর দিকে, 94, 3-4 এর দিকে, 92, 93 এর দিকে। তো ওই সময় এইরকম একটা ঘটনা ঘটতেছিল এবং এই ফিল্ম সোসাইটি মুভমেন্টের সাথে আমাদের রাজনৈতিক ওইরকম পরিস্থিতি, মানে বাংলাদেশের ওই সময় যে রাজনৈতিক অবস্থা, সেটা খুব গুরুত্বপূর্ণ। কারণ ৮০-র দশকে বাংলাদেশে বড় ধরনের একটা রাজনৈতিক মানে পলিটিক্যাল একটা মুভমেন্ট ছিল, বিকজ ফ্যাসিস্ট গভর্নমেন্ট যেমন এরশাদ সরকার ছিল এবং এরশাদ সরকারের বিরোধে আমাদের দেশের বেসিক্যালি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ওই এলাকায় এক ধরনের মুভমেন্ট চালু ছিল এবং এই জায়গার থেকেই আসলে বলা যায় একটা র্যাডিক্যাল স্টুডেন্ট মুভমেন্ট এবং র্যাডিক্যাল ইন্টেলেকচুয়ালসরা হাজির ছিল এবং তারাই আসলে বলা যায় সিনেমা এবং বা শর্ট ফিল্ম মুভমেন্ট এগুলোর সাথে জড়িত ছিল। খসরু ভাই বলে আমাদের বিখ্যাত একজন ফিল্ম মুভমেন্ট অ্যাক্টিভিস্ট ছিলেন এবং উনি খুবই দুর্দান্ত কিছু তার একটা ফিল্ম সোসাইটি ছিল এবং প্রচুর ছবি তিনি দেখাতেন এবং প্রচুর বই উনি মানুষের কাছে, মানে ওই সময় ছাত্রদের কাছে, সবার কাছে অ্যাভেলেবল, মানে বলতো বা এক্সেস পাওয়া যেত ওনার মাধ্যমে। তো এরকম একটা টাইম ছিল 90s। আমার বয়স ছিল তখন, আমি তখন ক্লাস 8-9 পড়ি, অর্থাৎ 92-94 এরকম সময়, 8-9-10 কলেজে পড়ি। আমার জন্য এটা ফিল্ম সিটি মুভমেন্টটা ছিল এক ধরনের, আমরা ছিলাম এক ধরনের দর্শকের মতো, যে আমরা প্রতিদিন আমি যেহেতু কলাবাগানে থাকতাম এবং এই এলাকাটা খুব গুরুত্বপূর্ণ, যে কলাবাগান এমন একটা জায়গা যেখানের আশেপাশে হচ্ছে ধানমন্ডি, ঢাকা বিশ্ববিদ্যালয়, এগুলো খুব কাছাকাছি, মানে ৬-৭ টাকা রিক্সা ভাড়াতে আমরা এইসব জায়গায় পৌঁছা যেতাম। তো আমরা মধ্যবিত্ত পরিবারে যেহেতু ছিলাম, আমরা ২-৩ বন্ধু মিলে ৬-৭ টাকা রিক্সা ভাড়ায় বিকালবেলা
আমাদের বন্ধুরা এইসব জায়গায় ঘুরতে বেরোতাম। কোথায় ঘুরতে বেরোতাম? আমরা ঘুরতে বেরোতাম হচ্ছে অলিস ফ্রান্সেস, আ অর্থাৎ গেটে, রাশিয়ান কালচারাল সেন্টার এবং টিএসসি। এই কয়েকটা জায়গায় আমরা ঘুরে বেড়াতাম। সো আমাদের ওই সময় তো এত ক্যাফে ছিল না, এত রেস্টুরেন্ট ছিল না এবং এত যাওয়ার জায়গা ছিল না। সো আমরা যেহেতু আমরা ছোট কলেজ লাইফে ডিবেট-টিবেট করতাম, সুতরাং এই সুবাদে কিছু বইপত্র পড়ার সুযোগ ছিল এবং এই কারণেই আমাদের আগ্রহ ছিল আমরা সিনেমা দেখব। এখন কি সিনেমা দেখব? আ তো আমরা তো আর যেহেতু ওই সময় আমরা যেই সময় আম আম সিনেমা দেখতে চাইতাম, সেই সময় যে খুব বেশি যে VHS-টিএইচএস এর সুযোগ ছিল, সেটা মাত্র আসা শুরু হয়েছে। মানে খুব আমার বাসায় VCR এ সিনেমা দেখা শুরু হয়েছে অ্যা ধরেন আমাদের আমরা ওন করতাম ভিসিআর 92, 93 এর পরে। মানে এর আগ পর্যন্ত ভিসিআর কেনার মতো সামর্থ্য ছিল না। যেটা করা হইতো যে ভাড়া করে ভিসিআর আনা হইতো। ২৪ ঘন্টায় অ্যা এত টাকা এবং এতগুলা। তখন বাসার মধ্যে বেসিক্যালি সবাই অ্যা হিন্দি সিনেমা দেখত এবং ২৪ ঘন্টার ভাড়া আনা হইতো হিন্দি সিনেমা, কিছু ইংরেজি সিনেমা এগুলা দেখা হইতো। কিন্তু তার মানে খুব একটা ভিজুয়াল এর সাথে আমাদের সম্পর্ক ছিল না। কিন্তু আমার যেটা হইতো যে আমার বন্ধুরা আমরা যেহেতু সত্যজিৎ রায়ের বই পড়তাম, ফেলুদা পড়তাম। তো এই পড়ার কারণে ওই যে এই ছবি দেখার একটা আগ্রহ ছিল। কিন্তু সেটা সত্যজিৎ রায় পর্যন্তই ছিল। কারণ এর বেশি কাউকে আমরা চিনতাম না সত্যি কথা বলতে। কিন্তু 92, 94 এর দিকে যখন এইসব আ কালচারাল সেন্টার গুলাতে ফিল্ম সোসাইটি গুলা বিভিন্ন ছবি দেখাতো, সেইটা আমরা আড্ডার সুবাদেই হোক, আর কোন জায়গায় যাওয়ার জায়গা নাই, এখানে একটা সিনেমা দেখতে যাই, এই সুবাদেই হোক, আমরা সামহাউ এই ছবিগুলো দেখে ফেলি এবং এই ছবিগুলো আমাকে ইন্সপায়ার করে। অর্থাৎ ফিল্ম সিটি মুভমেন্ট আমার কাছে বেসিক্যালি এইভাবে আমার কাছে কানেক্টেড। আমি যে ফিল্ম সিটি মুভমেন্ট করেছি বা ওই সময় শর্ট ফিল্ম ফেস্টিভাল হয়েছে সেগুলোতে খুব পার্টিসিপেট করেছি, অ্যাক্টিভ কর্মী ছিলাম। না, আমি এরকম ছিলাম না। কারণ আমরা এর পরের জেনারেশনের মানুষ। আমাদের আগের জেনারেশনে যারা ছিল আতিক ভাই, তারেক ভাই, আ তারেক শাহরিয়ার এনারা এই মুভমেন্টটার সাথে জড়িত ছিল। আমি মূলত দর্শক ছিলাম এবং আমার মনে আছে যে একবার গেটেতে ফ্যাসবিন্ডারের একটা রেট্রোস্পেক্টিভ হতো। আম 12 পড়া 11-12 পড়া একটা ছেলের পক্ষে ফ্যাসবিন্ডার সম্বন্ধে জানা সেই সময় তো ইম্পসিবল ছিল। কিন্তু আমরা প্রায় ৭-৮ টা ছবি ফ্যাসবিন্ডারের ওইখানে দেখে ফেললাম বসে একবারে। এবং একবারে যখন কোনো মানুষ ৭-৮ টা একই ফিল্ম মেকারের ছবি দেখে ফেলে, তখন কিন্তু খুব স্বাভাবিকভাবে ওই ওই মানুষের মানে আমি তখন আমার বয়স তখন ১৭-১৮ এই বয়সের একটা মানুষের সাথে ওই ফিল্ম মেকারের একটা অদ্ভুত যোগাযোগ হয় না? একটা ইমপ্যাক্ট সৃষ্টি করে তার পলিটিক্যাল অ্যান্ড ফিলোসফিক্যাল আ চিন্তার। এই যে কানেকশনটা তৈরি হয় সেটাই আমাদের ইন্সপায়ার করছিল ফিল্ম সিটি মুভমেন্টের সাথে যোগাযোগ করে এবং আমার মনে আছে ইন্ডিয়ান হাই কমিশন একবার আম 94 এর দিকে বোধহয় একবার একটা আ রেট্রোস্পেকটিভ করলো গুরু দত্তের। মানে এরপর থেকে এখনো পর্যন্ত আ এত বয়স হয়ে গেছে আমার কাছে কিন্তু গুরু দত্ত এখনো ভারতের মানে সবচাইতে প্রিয় ফিল্ম মেকার। ওয়ান অফ দ্য ফেভারিট ফিল্ম মেকার গুরু দত্ত। কিন্তু এটা কিন্তু ওই বয়সে এত মন দিয়ে একবারে সাহেব বিবি গোলাম, পিয়াসা, কাগজ কে ফুল একটানা দেখে ফেলছি। এর ফলে যেটা হচ্ছে বিচ্ছিন্নভাবে ছবিগুলো না দেখে একটা রেট্রোস্পেক্টিভ এর মাধ্যমে দেখার ফলে যেটা হয়েছে, একটা ফিল্ম মেকারের সাথে তার ফিলোসফিক্যাল, তার অথরশিপ, তার চিন্তার এক ধরনের কানেকশন তৈরি হয়েছে। এবং আর সে ছাড়া সত্যজিৎ রায়ের ২৮ টা ২৪ টা ছবি, মৃণাল সেনের ছবি, বুদ্ধদেব দাশগুপ্তের ছবি, আম এদের ছবি তো সেই সময় এমনি সাধারণভাবেই দেখা হইতো এবং আলাপ আলোচনা হইতো। সো ফিল্ম সিটি মুভমেন্ট ডেফিনিটলি আমরা যারা ২০০০ সালের পরে সিনেমা বানাইতে আসছি বা সিনেমা বানানোর ব্যাপারে আগ্রহী হইছি বা অল্টারনেটিভ সিনেমা বা ইন্ডিপেন্ডেন্ট সিনেমার ব্যাপারে ভাবা শুরু করেছি, সেটার আ বীজটা আমার মনে হয় ৯০ এর দশকের ওই ফিল্ম সোসাইটি মুভমেন্ট। আ বাংলাদেশের এই আমাদের যে ৪ খলিফা আমরা বলি সেটা হচ্ছে যে এই তারেক মাসুদ। একমাত্র তারেক মাসুদ ছাড়া আমরা তো অন্য কাউকে আসলে ঐরকমভাবে আ সমাদৃত বা ঐরকমভাবে ইন্টারন্যাশনালি ইভেন রাষ্ট্রীয়ভাবেও তাদেরকে খুব বেশি গুরুত্ব সহকারে তাদেরকে বিচার করা বা আমাদের নতুন জেনারেশন তাদেরকে চেনা বা তাদের এটার কোনো চর্চা নাই বললেই চলে। একমাত্র তারেক মাসুদকে আমরা চিনি
এটার কারণ কি? এটার কারণ হচ্ছে তারেক মাসুদ MK2 র প্রোডাকশনে একটা ছবি বানিয়েছে। এবং এটা গুরুত্বপূর্ণ যে আমরার ওই সাদা চামড়ার লোকগুলা আমাদেরকে কোনোভাবে যদি সমাদৃত না করে, কোনোভাবে আমাদেরকে গুরুত্ব সহকারে না দেখে, তাহলে এ দেশের মানুষ এটা গুরুত্ব সহকারে দেখে না। এটা বোধহয় আমাদের পোস্ট কলোনিয়াল সিনড্রোম। যে আমরা বোধহয় আমাদের নিজেদের মানুষকে গুরুত্ব সহকারে যতক্ষণ পর্যন্ত বিদেশ থেকে কেউ যদি আমাদেরকে গুরুত্ব দেখে, তখন আমাকে মনে হয় যে এই মানুষটা গুরুত্বপূর্ণ। এটা মনে হয় আমার কাছে। কারণ তামিম মোকাম্মেলের অবদান আমাদের ফিল্ম সিটি মুভমেন্টে বা আমাদের চলচ্চিত্রে অনেক। কিন্তু তানভীর ভাইয়ের ডেফিনিটলি আ আ বলতে পারি যে হ্যাঁ, তানভীর ভাইয়ের ছবি হয়তোবা ওইরকমভাবে ফেস্টিভালে ট্রাভেল করতে পারে নাই বা উনার কন্ট্রিবিউশন টু আওয়ার সিনেমা ইটস ডেফিনিটলি ভেরি মানে বলব যে খুবই গুরুত্বপূর্ণ এবং উনার ভালো ছবি বা উনার সমাদৃত ছবি হয়তোবা নাই। 'চিত্রা নদীর পাড়ের' পরে আমরা তানভীর ভাইয়ের এমন কোন ছবি পাই নাই যে ছবিটা আসলে যেটা নিয়ে সবাই অনেক কথা বলেছে। সেটা সত্যি কথা। কিন্তু আ আ তারা গুরুত্বপূর্ণ এবং মঞ্জুর হাসান মুরাদ এমন একজন ফিল্ম মেকার যিনি আজীবন বাংলাদেশের আ ডকুমেন্টারি ফিল্ম নিয়ে কাজ করে গেছে এবং ডকুমেন্টারি ছাড়া আর কোনোদিন কোনো সেক্টরে উনি কাজ করেননি। হ্যাঁ, এটাও সত্যি কথা যে মঞ্জুর হাসান মুরাদের গুরুত্বপূর্ণ ডকুমেন্টারি আমরা দেখতে পারছি কিনা। হ্যাঁ, দেখতে পারি নাই। কিন্তু অনেক সময় হয় না অনেক ফিল্ম মেকার হয়তোবা তার ছবিটা করে উঠে না। কিন্তু উনার মাধ্যমে যেই ফিল্ম মেকাররা তৈরি হয়, উনার মাধ্যমে অন্য ফিল্ম মেকার যেভাবে ইন্সপায়ার হয়, সেটাও তো তার কন্ট্রিবিউশন। ওই কারণেই হয়তোবা আমরা তার নাম জানি না। মোরশেদুল ইসলামের আ আমরা জানি যে উনি একের পর এক ছবি বানিয়ে গেছেন। কিন্তু আ উনার চাকার পরে বা উনার কিছু আমাদের দেশের কিছু আ আ ছবি উনি বানিয়েছেন। আ যেই ছবিগুলা আ আমরা দেখেছি এবং বাংলাদেশে মোটামুটিভাবে দুখাই বা অন্য ছবিগুলো আ আ রাশেদের একটা ছবির নামটা পুরোপুরি ভুলে গেছি আমি। তো ঐরকমভাবে হয়তোবা ইন্টারন্যাশনাল বা কোনো জায়গায় ট্রাভেল করে নাই। এই কারণে হয়তোবা গুরুত্বপূর্ণ না। কিন্তু আমরা তো জানি যে এই মানুষগুলা যদি ওই সময় সিনেমা আমাদের না দেখাতো, সিনেমা নিয়ে কথা না বলতো, আড্ডা না দিত, তাহলে হয়তোবা একটা বর্তমান সময়ের ফিল্ম মেকার একটা আম সাদ বা পরবর্তীতে আতিক ভাই আ বা অন্যান্য যারা ফিল্ম মেকার আছে, আ সেই ফিল্ম মেকাররা তৈরি হতো না। তো আন্ডাররেটেড যদি বলেন যে দে আর আন্ডাররেটেড, দে আর নট ডিসকাসড প্রপারলি যে তাদের কাজ, তাদের ছবি বা তাদের সম্মান। এই পুরাটাই যে আমাদের দেশের এমনি রাষ্ট্রীয়ভাবে তাদেরকে দেওয়া হইছে, এটা আমার মনে হয় না। ওপার বাংলায় পদ্মার পারে আমরা যেমন মারাঠি থিয়েটার সম্বন্ধে জানি যে ফ্যান্টাস্টিক এমন থিয়েটার্স। মারাঠি যেহেতু আমি পুনেতে ছিলাম, তো আমি দেখতাম যে মারাঠি থিয়েটার কত স্ট্রং এবং ইয়ে। বাংলাদেশের অভিনয়ের একটা বড় জায়গা হচ্ছে আমাদের গ্রুপ থিয়েটার মুভমেন্ট। যেরকম করে শর্ট ফিল্ম মুভমেন্টটা গুরুত্বপূর্ণ, আমাদের গ্রুপ থিয়েটার ফেডারেশন ডেফিনিটলি একটা ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট কন্ট্রিবিউশন আছে আমাদের অ্যাক্টরদের তৈরি করার পিছনে। হ্যাঁ, ২০০০ সালের পরে এই গ্রুপ থিয়েটার মুভমেন্ট থেকে আমরা ওরকম অ্যাক্টর পাইনি। কারণ টেলিভিশন তখন সমৃদ্ধ হয়ে উঠছে এবং টেলিভিশন অ্যাক্টিং করে একজন মানুষ পপুলার হয়ে যাচ্ছে যে এখনকার অ্যাক্টর। কিন্তু প্রাথমিকভাবে আমাদের অ্যাক্টররা তৈরি হয়েছিল গ্রুপ থিয়েটার থেকে। আমাদের দেশের যারা ফ্যাসিনেটিং অ্যাক্টর আমরা বলি যে আমরা ফজলুর রহমান বাবুকে বলি। যেমন আমার সবচেয়ে প্রিয় অ্যাক্টর হুমায়ূন ফরিদী এবং কিন্তু হুমায়ূন ফরিদীর আসলে ইতিহাসের পাতায় ওর বিটিভির নাটক ছাড়া আমরা ফরিদী ভাইয়ের একটা ছবি শুধু আমরা সিনেমায় দেখি। আম এই ২-১ টা ছবি ছাড়া হুমায়ূন ফরিদীর মতো ফ্যাসিনেটিং অ্যাক্টর এবং উপমহাদেশের আমরা যদি ২-৩ জন অ্যাক্টরের কথা বলি হুমায়ূন ফরিদী ওয়ান অফ দেম হবে। কিন্তু তার কোনো কাজ নাই। অ্যাক্টর বেঁচে থাকে তো আসলে তার সিনেমাতে। সমস্যাটা হচ্ছে আমাদের যেহেতু ঐরকম সিনেমা আ হয়তোবা তৈরি হয় নাই আ বা গুরুত্বপূর্ণ সিনেমা তৈরি নাই। এই কারণে হুমায়ূন ফরিদীকে আমরা দেখতে পাই না। কিন্তু আ বাংলাদেশের ভালো অভিনয় করতে পারে এইরকম আমি বিশ্বাস করি অনেক এবং অনেক রকম অভিনেতা বাংলাদেশে তৈরি হইছে এবং আম আ আগেকার আমলের অ্যাক্টরদের মধ্যে যদি বলি ফজলুর রহমান বাবু, হুমায়ূন ফরিদী, ইভেন এখনকার টাইমের যদি অ্যাক্টর বলি চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম, দে আর অল ফ্রম থিয়েটার এবং থিয়েটার তাদের আসলে বেইস এবং আমাদের দেশের এবং থিয়েটারটা খুব অনেস্টলি করা হইতো এবং
এই সবকিছু কিন্তু সবকিছু কিন্তু গুরুত্বপূর্ণ অবদান হচ্ছে ৯০-এর দশকের স্বৈরাচারী আন্দোলন। এই সবকিছু গ্রুপ থিয়েটার ফেডারেশন মুভমেন্ট বলি, শর্ট ফিল্ম মুভমেন্ট বলি, আমাদের লিটল ম্যাগ বলি, আমাদের ব্লগ বলি, এই সব কিছুর একটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে সেই সময় পলিটিক্যাল যে কনসাসনেস তৈরি হয়েছিল স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনে, যেটার অভাব এখন আমরা পরিষ্কারভাবে দেখতে পাই। কোনো রেজিস্ট্যান্স নাই, মানে উই আর ডিগবাজি খাইতে খাইতে আমরা সবাই আসলে ফ্যাসিস্টদের সাথে একমত ঘোষণা করছি নিজেকে। কিন্তু সেই সময় একটা রেজিস্ট্যান্স ছিল। সেই সময় আম আম এরশাদ বিরোধী আন্দোলন বা এরশাদের সময় কিন্তু চিন্তা করো, সেই সময় একটা বই বেরিয়েছিল। সেই বইটা আমরা ব্যান্ড ছিল। আমরা লুকায়, লুকায় বইগুলার প্রিন্ট জোগাড় করে করতাম। বইটার নাম ছিল ৭১ এর ঘাতক দালালরা কে কোথায়? এখনো বইটা আমার কপি আছে। নিউজ প্রিন্টের একটা কপি, এবং এই বইটা অ্যাভেলেবল। এই বইটা পড়ার ব্যাপারেও আমাদের লুকায় বইটা র‍্যাডিক্যাল একটা চিন্তা ছিল যে আমরা এই বইটা পড়তে হবে, এইটা গুরুত্বপূর্ণ বই। তো এই গ্রুপ থিয়েটার ফেডারেশনও কিন্তু তৈরি হয়েছিল। ফরিদি ভাই, টরিদি ভাই, দে আর অল আর নো ওয়ান উইথ মেইন স্ট্রিম, কি বলবো, পলিটিক্যাল যে রাষ্ট্রের সাথে তারা কারো যোগাযোগ ছিল না। দে আর অল আর ইন্ডিভিজুয়াল, এবং এক ধরনের অন্যায়, এক ধরনের আই এম নট সেইং অল আর লেফটিস্ট, বাট এক ধরনের মেইন স্ট্রিম, এক ধরনের এই ফ্যাসিস্টের বিরুদ্ধে দাঁড়ানোর মতো এক ধরনের কাজকর্ম করতে। এই যে চিন্তা, এই যে পলিটিক্যাল কনসাসনেস তাদেরকে আসলে অনেক বেটার কাজ করতে আমার মনে হয় উদ্বুদ্ধ করছে, এবং সেটার স্কিলের জায়গা থেকেও দে আর মোর কনসার্ন অ্যাবাউট গুড অ্যাক্টিং, দে আর মোর কনসার্ন অ্যাবাউট বেটার অ্যাক্টিং করার জন্য তারা এক ধরনের ট্রেন্ড হয়েছে। এইটা আমার মনে হয় যে এক ধরনের মানে আমার কাছে মনে হয় যে এরা আন্ডার রেটেড, এবং দে হ্যাভেন্ট, তাদেরকে আমরা ঠিক মতো কোনোভাবে ব্যবহার করতে পারিনি ইন সিনেমায়। ২০০০ সালের পরে যখন আসলে ডিজিটাল মিডিয়া মানে প্যারাডাইম শিফট হইলো, তখন আসলে এক বিশাল অ্যাক্টর অ্যাক্ট্রেস হাজির হইলো টেলিভিশনে ফিকশন করতে গিয়ে। টেলিভিশনে ফিকশন করার থেকে ২০০০ সালের ১ম দিকে এমন ভালো তারা থিয়েটার অ্যাক্টররাই করত। কিন্তু কিছু, কিছু অ্যাক্টররা যারা টেলিভিশন থেকে যাত্রা শুরু করলো, তারা থিয়েটার প্র্যাকটিস নেই। কিন্তু আমাদের দেশের যেহেতু একটা এই ছোট একটা এই দেশের মধ্যে প্রচুর কনটেন্টের প্রয়োজন হয়েছিল, প্রচুর পরিমাণের কনটেন্ট নির্মাণ করা হইলো। অর্থাৎ ধরেন, মানে আমি যদি মেহজাবিনের অ্যাক্টিং এর কথা বলি, তার যদি কতগুলা নাটক যদি জিজ্ঞেস করছে ওকে বলা হয়, আমার তো মনে হয় ১০০০-৫ নাটকে অভিনয় করছে। আমি জানি না। হবে এরকম। কারণ প্রতি ঈদেই নাকি ২০-২৫ টা নাটক অভিনয় করে। সো একটা অ্যাক্টর খারাপ ভালো যেই কনটেন্টই করুক না কেন, প্রতিদিন যখন এরকম একটা প্র্যাকটিসের মধ্যে থাকে, খুব স্বাভাবিকভাবে ওর একটা অটোমেটিক স্কিল ডেভেলপ করে যায়, এবং প্রচুর পরিমাণের কাজের কারণে এখন কিন্তু এদের অ্যাক্টর মানে নতুন জেনারেশন যারা অ্যাক্টর, তারা কিন্তু মোটামুটিভাবে ডিসেন্ট অ্যাক্টিং করতে পারে। ইন্টেলেকচুয়ালি তারা কে কতটুক সমৃদ্ধ সেটা নিয়ে প্রশ্ন থাকতে পারে যেকোনো মানুষের। কিন্তু স্কিল অফ অ্যাক্টিং, অর্থাৎ রিফ্লেক্স অফ অ্যাক্টিং, সেইটা কিন্তু এদের অনেকে ডেভেলপ করে গেছে বিকজ অফ আমাদের প্রচুর কনটেন্ট নির্মাণের কারণে। ৭১ সালের আগে আমাদের দেশের ছবির মধ্যে যেসব ছবি আমরা দেখি সেটার মধ্যে ডেফিনিটলি সুভাষ দত্ত, বা জহির রায়হানের ছবি আমরা দেখি, জীবন থেকে নেয়া, এবং ওইসব ছবি, ওই ধরনের ছবি দেখি, এবং সেটা কিন্তু এটা খুব বুঝতে হবে যে ৬৯ সালের জীবন থেকে নেয়া গুরুত্বপূর্ণ একটা রাষ্ট্রবিরোধী বা ওই সময়কার রাষ্ট্রের যে ছিল সেটা ছবি গুরুত্বপূর্ণ একভাবে। আরেকভাবে বুঝতে হবে যে যতই রাষ্ট্রের মানে সরকার শাসকের বিরোধী ছবি হোক না কেন, ওই ছবি কিন্তু পপুলার ছবি, বিকজ এই এলাকার বেশিরভাগ মানুষ ওই ছবিটাকে সাপোর্ট করেছে। ইটস ইন টার্মস অফ ওইটা ইজ নট এ অল্টারনেটিভ সিনেমা, এটা কিন্তু একটা পপুলার সিনেমা, কারণ এই ৭ কোটি বাঙালি যারা ছিল এই এলাকায় তারা কিন্তু এই ছবিটার দর্শক, তারাই ছবিটার সাপোর্ট করছে, মানে ইটস এ আউট অ্যান্ড আউট কমার্শিয়াল সিনেমা, এবং একটা জাতির একটা একটা পুরাটা একটা সমগ্র জাতির এক ধরনের ফেস হয়ে উঠছিল জয় রায়হান, এবং গুরুত্বপূর্ণ হয়ে উঠছিল। এবং স্বাধীনতার পরবর্তীতে আমরা ওরা ১১ জন থেকে শুরু করে মুক্তিযুদ্ধের ছবি যেগুলা হয়েছে, সমস্যাটা যেটা হয়েছে ইন টার্মস অফ স্কিল, ফিল্ম মেকিং তো একটা স্কিল লাগে, এটা তার নির্মাণ প্রক্রিয়ার মধ্যে এক ধরনের স্কিল লাগে।
সেইটা মনে হয় আমরা অ্যাচিভ করতে পারি নাই। এই কারণে ওই ছবিগুলা শুধুমাত্র কনটেন্ট ওয়াইজ আমরা নাম জানি। কিন্তু ইতিহাসের পাতায় একটা 'দো বিঘা জমিনের' মতো একটা ছবি। কারণ পথের পাঁচালীর আগে কিন্তু 'দো বিঘা জমিন' কানে অ্যা সমৃদ্ধ হইছে। কিন্তু আমরা বিমল রায়ের কথা কিন্তু সত্যজিৎ রায়ের পরে ভাবি। কিন্তু আসলে যদি বলি 52 তে 51 এ 52 তে আই গেস 'দো বিঘা জমিন' ক্যানে আ আ ইয়ে হয়েছিল এবং বেস্ট ফিল্মে হয়েছিল সম্ভবত এই ছবিটি। মানে এবং বার্লিনেও হয়েছিল মনে হয়। এরকম অনেকগুলো জায়গায় ফেস্টিভ্যাল। কিন্তু ওই ছবিগুলো আমাদের ছবিগুলো আসলে এর পরবর্তীতে ঐরকম কোনো জায়গায় ট্রাভেল করেনি। ৭২ থেকে ৭৫ পর্যন্ত এবং আলমগীর কবির মরে যাওয়ার পরে আমার মনে হয় না আমাদের ছবির একটা বিশাল ধস রয়েছে। তারপরে আবার মোরশেদ ভাইরা কি করছে আমাদের মুক্তিযুদ্ধের পরবর্তীতে মুক্তিযুদ্ধে বিষয়ক যদি কোনো ছবির কথা বলি, ওরকমভাবে ছবি আমরা আসলে পাই না, দেখি না। তবে আ সেই আ ৭৫ এর পরে বেসিক্যালি ৮০ দশকের ওই সময় আমরা সালাউদ্দিন জাকির গুড্ডি পাই। আ খুবই অসাধারণ ছবি। আমরা আ তানু আ ইয়ে আলমগীর কবিরের লাস্ট মানে শেষের দিককার ছবিগুলোর মধ্যে একটা গুরুত্বপূর্ণ ছবি আমরা জানি যে 'সীমানা পেরিয়ে'। কিন্তু এটা একদমই বাণিজ্যিক ছবি। অর্থাৎ আম ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল বা ওই সার্কিটে ছবি নির্মাণ এবং ট্রাভেল করে নিয়ে যাওয়া, বাংলাদেশের ছবি ইন্টারন্যাশনাল ল্যান্ডস্কেপে ফুটপ্রিন্ট তৈরি করার মতো ছবি আসলে আমরা 'সূর্যের দিগল বাড়ি' ছাড়া এখন 'সূর্যের দিগল বাড়ি' এবং তারপরে বুঝতে পারছি 'সূর্যের দিগল বাড়ি' মূলত যেসব জায়গায় সমাদৃত হয়েছে সেটা মূলত লেফট লিঙ্কেড জায়গাগুলোতে রুস্তবিত ইউনিয়নে বা এইসব জায়গায়। কারণ ওই মানবতার ওই শোষিতের গল্প বলার চেষ্টা করছে। এটার একটা কারণ হতে পারে। কিন্তু 'সূর্যের দিগল বাড়ি' তারপরে আপনার 'মেঘের অনেক রং' আ এই কয়েকটা ছবি ছাড়া আ কোনো ছবি আমরা আসলে আ কি বলবো? শক্তিশালীভাবে, শক্তভাবে ইন্টারন্যাশনালি আমরা হাজির করতে পারি না। আমাদের দেশের ছবি ঋত্বিক ঘটক বানিয়েছে 'তিতাস সেতু নদীর নাম'। কিন্তু এইখানকার জন্য একটা তিতাসের ছবি বানানোর মতো আমি জানি না হয়তোবা মেধা ছিল না, হয়তোবা এরকম ফিল্ম মেকার তৈরি হয় নাই। এটা কি হইছে ইতিহাসে আমরা এটা জানি না। কিন্তু ঘটে নাই আসলে। আমরা পাই না আসলে এরকম কোনো ছবি আ নির্মাণ হয় নাই। 'মাটির ময়নার' আগ পর্যন্ত আমাদের কোনো ছবি ওই লেভেলে তা চাকা ম্যাক্স হেডেলবার্গে গিয়েছিল। আ ম্যানহাম হেডেলবার্গে ফেস্টিভালে গিয়েছিল। কিন্তু এছাড়া কোনো ছবি যে খুব বেশি ট্রাভেল করছে এটার হদিস আমরা দেখি না। আমাদের গণ অভ্যুত্থান নিয়ে আমরা মনে হয় না আমাদের ইতিহাসে কোনো ছবি হাজির আছে বা 90s এর সময়কে ধরার মতো কোনো ছবি আমাদের আসলে নাই। কিন্তু 90s এর পলিটিক্স এর বাইরের ইমেজ আমরা দেখি হুমায়ূন আহমেদের কিছু আ নাটকে যেমন 'কোথাও কেউ নেই' এর যেই ফেব্রিকেশন সেটা আমাদের ৯০ এর দশকের ফেব্রিকেশন পাওয়া যায়। আ হুমায়ূন আহমেদের নাটকে কিছু পাওয়া যায়, মামুন রশিদের নাটকে কিছু পাওয়া যায়। সেগুলো টেলিভিশন ভিজুয়াল এগুলো যেটার কোনো কি বলবো অস্তিত্ব বা সেটা অনেকদিন থেকে যাবে একটা পথের পাঁচালীর মতো একটা মেঘে ঢাকা তারার মতো সেটা তো সম্ভব না। কারণ টেলিভিশনের জিনিস একটা। আমরা মালগুড়ি ডেজ সম্বন্ধে অনেক জানি কিন্তু আমরা কতজন আসলে এটাকে আর্কাইভাল ভাবে আমরা দেখছি বা আমরা এখন দেখি। আমরা শুধু নামই জানি। আমি তো আমার মনে হয় না আমি এটা দেখছি কোনো সময়। সো এরকম ভাবে টেলিভিশনে হয়তোবা প্রচুর কাজ হয়েছে। সিনেমায় আ গুরুত্বপূর্ণ কাজ আসলে 90s এর কোনো গণঅভ্যুত্থান নিয়ে কোনো ছবি হয়নি। সব লোকে কয় লালন কে জাত সংসারে